ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। তো আমরা আগের দিন তোমার ক্লাস 8-এর চ্যাপ্টার 7 যেটা শুরু করেছিলাম, সেটা আমি বলেছিলাম সেদিনকে যে এটা শেষ হলে পরে তোমাদের এই টেক্সট থেকে যে প্রশ্ন উত্তরগুলো সেগুলো করাবো এবং কিছু ইম্পর্টেন্ট কিছু করাবো। তো আজকে আমি চলে এসেছি সেগুলো নিয়ে। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। তাহলে প্রথমেই দেখো টেক্সটের যে প্রথম প্রশ্নটা, নিচের বিবৃতিগুলোর সঙ্গে নিচের কোন ব্যাখ্যাটি সবচেয়ে মানানসই সেটা খুঁজে বের করো। এখানে প্রথমে আছে গান্ধীজি পাশ্চাত্য আদর্শ বিরোধী ছিলেন। এটার কোনটার সাথে কোনটা হবে? ব্যাখ্যা 2। গান্ধীজি মনে করতেন পাশ্চাত্য আদর্শ ভারতের প্রকৃত স্বরাজ অর্জনের পথে বাধা। ঠিক আছে। দ্বিতীয়টা দেখো, দ্বিতীয় উত্তরটা হবে এটা যে 1919 খ্রিস্টাব্দে রাওলাট আইন তৈরি করা হয়েছিল ব্রিটিশ বিরোধী ক্ষোভ ও বিপ্লবী আন্দোলনগুলি দমন করার জন্য। তৃতীয়টা গান্ধীজি খিলাফত আন্দোলনকে সমর্থন করেছিলেন আর ভারতের জাতীয় আন্দোলনে মুসলমানদের সমর্থন ও সহযোগিতা আদায় করার জন্য। তারপরে ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল, কারণ সাইমন কমিশনে কোনো ভারতীয় প্রতিনিধি ছিলেন না। চতুর্থ, পাঁচেরটা দেখো, সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজের দায়িত্বভার নেন আজাদ হিন্দ বাহিনীর সাহায্যে ব্রিটিশ অধিকৃত ভারতীয় ভূখণ্ডে আক্রমণ চালানোর জন্য। ঠিক আছে। তারপরে দুয়েরটা কস্তম্ভর সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লেখো। বিহারে চম্পারণ হবে কৃষক আন্দোলন, স্বরাজ্য দল চিত্তরঞ্জন দাস, বিনয় বাদল দীনেশ, অলিন্দ যুদ্ধ ভগৎ সিং, লাহোর ষড়যন্ত্র মামলা এবং পট্টবী সীতারামাইয়া হরিপুরা কংগ্রেস। ঠিক আছে। এবার আমরা যখন 3 নম্বরের প্রশ্ন চলে আসছি, দক্ষিণ আফ্রিকা আন্দোলনে মহাত্মা গান্ধীর রাজনৈতিক জীবনে কী প্রভাব ফেলেছিল? এটার উত্তর হবে তোমার এটা লিখতে পারো তোমরা, মহাত্মা গান্ধীর রাজনৈতিক জীবনের সূচনা হয় দক্ষিণ আফ্রিকায়। ভারতবর্ষে নেতৃত্ব দেওয়ার আগে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলেন। সম্পূর্ণ অহিংস উপায়ে পরিচালিত মহাত্মা গান্ধীর এই আন্দোলন সত্যাগ্রহ নামে পরিচিত। মহাত্মা গান্ধী ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন। দক্ষিণ আফ্রিকার আন্দোলনের সুবাদে গান্ধীজির একটি সর্বভারতীয় ভাবমূর্তি তৈরি হয়েছিল। ঠিক আছে। তারপরে আরও আছে দেখো, গান্ধীজির স্বরাজ ভাবনা কী ছিল? এটা লিখতে পারো। এই অবধি। তারপরটা আছে দেখো, গান্ধীজি সত্যাগ্রহ আদর্শের মূল ভাবনা কী ছিল? সত্যাগ্রহ আদর্শের স্রষ্টা ছিলেন কে? মহাত্মা গান্ধী। এই শব্দের উৎপত্তি হয়েছে সত্য এবং আগ্রহ থেকে। সত্যাগ্রহ বলতে বোঝায় সত্যের প্রতি আগ্রহ। মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ অহিংসা এই আদর্শ দুটি পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত, তাই গান্ধীজি আন্দোলনকে অহিংসা সত্যাগ্রহ বলা হয়। মহাত্মা গান্ধী মনে করতেন মানুষের জীবনের চূড়ান্ত লক্ষ্য হলো কোনটা? সত্যের খোঁজ করা। তাই রাজনৈতিক আন্দোলনেরও চূড়ান্ত উদ্দেশ্য হওয়া উচিত সত্যের প্রতি আগ্রহ নিষ্ঠা। তারপরে এখানে একটা ইম্পর্টেন্ট আছে, ভারতের ওপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব সম্পর্কে সংক্ষেপে লেখো। 4টে পয়েন্ট আছে, তোমরা তখন লিখতে পারো এটা। আর একটা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে রাওলাট আইন বলতে কী বোঝায়, এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে আছে এটা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড বলতে কী বোঝায়, এটাও প্রচণ্ড ইম্পর্টেন্ট। ঠিক আছে। টিকা হিসাবে আসে এটা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড এবং চৌরি চোরা ঘটনা কী, এটা বইতেও আছে, তোমরা সেখান থেকেও করতে পারো। তারপরে আটটা দেখো, স্বরাজপন্থীদের আন্দোলনের মূল দাবিগুলি কী ছিল? অহিংস অসহযোগ আন্দোলনের ব্যর্থতা, গান্ধীজির জেল হওয়ার ফলে কংগ্রেস সংগঠনের মধ্যে বিবাদ তৈরি হয় এবং চিত্তরঞ্জন দাস মতিলাল নেহরুর নেতৃত্বে কংগ্রেস খিলাফত স্বরাজ্য দল তৈরি হয়। দলের অনুগামীদের স্বরাজপন্থী বলা হয়ে থাকে। দাবিগুলি ছিল কি? এক হচ্ছে আইন পরিষদ বয়কট না করে তাতে অংশ নেওয়া। দ্বিতীয়ত আইনসভায় প্রবেশ করে সরকারের নীতি ও কাজে বাধা দেওয়া। তৃতীয়ত ভারতীয়দের উন্নয়নে সহায়ক নানা প্রস্তাব ও বিল উত্থাপন করা। ঠিক আছে। তারপরে দেখো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, কাকে কেন সীমান্ত গান্ধী বলা হতো? খান আব্দুল গাফফার খানকে সীমান্ত গান্ধী বলা হতো
কারণ তিনি ছিলেন গান্ধীবাদী স্বাধীনতা সংগ্রামী। তিনি ভারতের উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে মহাত্মা গান্ধীর আদর্শে আন্দোলন চালিয়েছিলেন বলে তাকে সীমান্ত গান্ধী বলা হতো। তার নেতৃত্বে উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে আইন অমান্য আন্দোলন প্রবল আকার ধারণ করেছিল। আর একটা ইম্পর্টেন্ট আছে গান্ধী আরবিন্দ চুক্তি সম্পর্কে লেখো, এটা বইতেও আছে। এটা আরটা আছে দেখো ইম্পর্টেন্ট, অলিন্দ যুদ্ধ বলতে কি বোঝায়? হ্যাঁ, তারপরে দেখো ভারত ছাড়ো আন্দোলনে মাতঙ্গিনী হাজরার ভূমিকা কি ছিল? এটা করবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে এটা, ভারতের জাতীয়বাদী আন্দোলনে নারীদের যোগদানের ক্ষেত্রে রানী ঝাঁসি বাহিনীর গুরুত্ব কী ছিল? এটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা করতে পারো। তাহলে আশা করি তোমাদের আজকে অনেকটা তোমাদের সুবিধা হয়েছে। আর একটা লাস্ট প্রশ্ন যেটা, সেটা কংগ্রেসের হরিপুরা ও ত্রিপুরী অধিবেশনের গুরুত্ব কেন? অনেক সময় আসে টিকা হিসাবে। তাহলে আজকে অনেকটাই করাতে পেরেছি। যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। তাহলে আজকে এই পর্যন্তই রাখলাম, পরের দিন আবার একটা অধ্যায় নিয়ে আসবো। ততক্ষণে তোমরা কিন্তু এগুলো মন দিয়ে পড়বে, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত থাক, সকলেই ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো।